এভরিওয়ান, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা নেট জেআরএফ সম্পর্কে খুবই ডিটেলসে আলোচনা করব। নেট কি, জেআরএফ কি এবং নেট জেআরএফের সাথে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা করব। এবং যে সমস্ত শিক্ষার্থীরা নেটের প্রিপারেশান নিতে চান কিংবা নেটের পরীক্ষা সম্পর্কিত বিষয়গুলি খুবই ডিটেলসে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেমন হোয়াট ইজ নেট জেআরএফ, নেট জেআরএফের এলিজিবিলিটি, এজ লিমিট, এক্সাম শিডিউল, অ্যাপ্লিকেশান ফিস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, কোয়ালিফাইং মার্কস, কাট অফ ক্যালকুলেশান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ নেট জেআরএফ। নেট জেআরএফ কি? প্রথমেই বলে রাখি, নেট পরীক্ষা কিন্তু দু ধরনের হয়। একটা হয় ইউজিসি নেট আর একটা হয় সিএসআইআর নেট। সিএসআইআর নেট যাদের সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাদের জন্য কন্ডাক্ট করা হয় সিএসআইআর নেট, এবং যাদের হিউম্যানিটিসের সাবজেক্টগুলি থাকে তাদের জন্য কন্ডাক্ট করা হয় ইউজিসি নেট। তো এখানে আমরা সিএসআইআর নেট সম্বন্ধে আলোচনা করব না, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইউজিসি নেট। মূলত আপনারা যারা ভবিষ্যতে কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতে চান তাদের জন্যই এই নেট পরীক্ষাটি কন্ডাক্ট করা হয়। নেটের পুরো নাম হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ গোটা ভারতবর্ষব্যাপী অধ্যাপক হওয়ার যোগ্যতা নির্বাচনকারী একটি পরীক্ষা। এছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা পিএইচডি করতে চান তাদের জন্যও নেট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি একটি সর্বভারতীয় পরীক্ষা, গোটা দেশের স্টুডেন্টরা এই পরীক্ষায় বসতে পারে, এবং কোনো স্টুডেন্ট যদি নেট কোয়ালিফাইড করে তাহলে তার সেই নেট কোয়ালিফাইডের সার্টিফিকেট যে ভ্যালিডিটি সেটা কিন্তু লাইফ টাইম থাকে। তারপর আসছে জেআরএফ। জেআরএফের পুরো কথা হলো জুনিয়র রিসার্চ ফেলোশিপ। আসলে একটি পরীক্ষা কন্ডাক্ট করা হয়, সেটি নেট, এবং যারা খুব হাই র্যাঙ্ক করে বা টপ র্যাঙ্কার থাকে নেট পরীক্ষায় তাদেরকেই কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জিআরএফ হোল্ডার হিসাবেই গণ্য করা হয়। কোনো শিক্ষার্থী যদি জিআরএফ কোয়ালিফাইড করে তাহলে তার সেই জিআরএফ কোয়ালিফাইডের যে ভ্যালিডিটি সেটা থাকে কিন্তু 3 বছরের জন্য। এবং এই যে ইউজিসি নেট পরীক্ষাটি, এই পরীক্ষাটি কিন্তু কন্ডাক্ট করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ বলে একটি সংস্থা। এরপরে আমরা দেখে নেব বেনিফিটস অফ নেট জেআরএফ। নেট কোয়ালিফাইড করলে এবং জেআরএফ কোয়ালিফাইড করলে কোনো স্টুডেন্ট কি কি দিকে সুবিধা পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথমে কোনো শিক্ষার্থী যদি নেট কোয়ালিফাইড করে সেক্ষেত্রে সে দুটি হেল্প পাবে। যেমন প্রথমত, ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি এবং কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সে যোগ্যতা অর্জন করবে, এবং পিএইচডি অ্যাডমিশনেও সে যথেষ্ট সুবিধা পাবে। সে সুবিধাটি হলো, যে সমস্ত শিক্ষার্থীরা নেট কোয়ালিফাইড করে না তাদের কিন্তু পিএইচডি অ্যাডমিশনের সময় রেট পরীক্ষা দিতে হয়। অর্থাৎ পিএইচডি অ্যাডমিশন পেতে গেলে তাকে কিন্তু দুটি রাস্তা অতিক্রম করতে হয়। একটি এন্ট্রান্স টেস্ট বা রেট, দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ। এই দুটি রাস্তা অতিক্রম করলে তবে সে কিন্তু অরিজিনালি পিএইচডিতে চান্স পাবে। কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা নেট কোয়ালিফাইড হয় তাদের কিন্তু এই রেট থেকে এক্সেম্পট করে দেওয়া হয়, তাদের কিন্তু এই রেট পরীক্ষাটা দিতে হয় না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউতে চলে যায়। তারপর ইন্টারভিউতে যদি তারা পাস করে দেন তারা অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হয়। অর্থাৎ নেট কোয়ালিফাইডের আরেকটি সুবিধা হলো পিএইচডি অ্যাডমিশনের সময় কোনো রকম রেট পরীক্ষা দিতে হবে না, সরাসরি তারা ইন্টারভিউতে চলে যাবে, সেই ইন্টারভিউতে পাস করে তারপর পিএইচডি অ্যাডমিশনের জন্য তারা সিলেক্টেড হতে পারবে। যাদের নেট জেআরএফ থাকে না তাদের কিন্তু আলাদা করে আরও একটি পথ অতিক্রম করতে হয়, সেটি হলো রেটে পাস করতে হয়। তো এই দিক থেকে নেট কোয়ালিফাইডের সুবিধা রয়েছে। এবং জেআরএফে যে সুবিধা রয়েছে সেটা কিন্তু প্রথম দুটো ক্ষেত্রে নেটের সমান। এবং এক্সট্রাভাবে যে বেনিফিটটা রয়েছে সেটা হলো রিসার্চ ফেলোশিপ, পার মান্থ 31,000 টাকা।
সাধারণত যদি কোনো জেআরএফ ক্যান্ডিডেট বা জেআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট সে যদি এমফিল অথবা পিএইচডি করে কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে সে কিন্তু ফেলোশিপ পাবে। সাধারণত রিসার্চ করার জন্য এই ফেলোশিপটা দেওয়া হয় এবং সাধারণত এটি 31,000 টাকার মতনই একটি অ্যামাউন্ট তাকে দেওয়া হয়। তো বোঝা গেল নেট এবং জিআরএফের বেনিফিট। এরপর আসছে এলিজিবিলিটি। নেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য একজন স্টুডেন্টের কি এলিজিবিলিটি থাকা দরকার সেটা দেখে নেব। এবং প্রথমেই পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা এমএতে সেই স্টুডেন্টের কিন্তু 55% মার্কস দরকার। যদি সেই স্টুডেন্টটি জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করে তাহলে তার কিন্তু 55% মার্কস দরকার। কিন্তু যদি সেই স্টুডেন্টটি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে, অর্থাৎ এসসি কিংবা এসটি কিংবা ওবিসি কিংবা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করে, তাহলে তার কিন্তু 50% মার্কস থাকলেই সে এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল হয়ে যাবে। এরপর আসছে এজ লিমিট। জিআরএফে অ্যাপ্লাই করার জন্য এখানে এজ লিমিট থাকে, কিন্তু নেট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু আপার এজ লিমিট থাকে না। যে কোনো বয়সের স্টুডেন্ট কিন্তু নেট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু জিআরএফের জন্য নির্দিষ্ট এজ দরকার। সেই নির্দিষ্ট এজের মধ্যে যদি সেই স্টুডেন্টটি থাকে তাহলেই সে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি যে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু দুটি অপশান থাকে। একটি অপশান থাকে যে জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোথ, আরেকটি অপশান শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবার আমরা জানবো যে এজ লিমিটটা। যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের জিআরএফে অ্যাপ্লাই করার জন্য আপার এজ লিমিট হলো 30 বছর, এবং যে সমস্ত শিক্ষার্থীরা এসসি কিংবা এসটি কিংবা ওবিসি কিংবা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করেন আপনারা কিন্তু 35 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন জিআরএফের জন্য। তো জিআরএফের জন্য এরকম 30-35 এজের একটা লিমিট রয়েছে, কিন্তু শুধুমাত্র নেট কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো রকম আপার এজ লিমিট নেই। এরপরে আসছে এক্সাম শিডিউল। সাধারণত এই ইউজিসি নেট পরীক্ষাটি বছরে দুবার হয়। প্রথম হয় জুন কিংবা জুলাই মাসে, যার ফর্ম ফিল আপ শুরু হয় মার্চ মাসে এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট থাকে এপ্রিল মাসে। তারপরে বছরের দ্বিতীয় পরীক্ষাটি শুরু হয় ডিসেম্বর মাসে, যেটার ফর্ম ফিল আপ করা শুরু হয় সেপ্টেম্বর মাসে এবং ফর্ম ফিল আপ করা শেষ হয় অক্টোবর মাসে। এরপরে আসছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন ফিস আলাদা হয়। যেমন যে সমস্ত শিক্ষার্থীরা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের জন্য এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি হয় 1000 টাকা। এছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা ইডব্লিউএস কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি হবে 500 টাকা, এবং যে সমস্ত শিক্ষার্থীরা এসসি এসটি কিংবা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি হবে 250 টাকা। এরপরে আসছে এক্সাম প্যাটার্ন। প্রথমেই বলে রাখি যে এই যে ইউজিসি নেট পরীক্ষাটা কিন্তু অনলাইন এক্সাম হয় এবং এটা কিন্তু সিবিটি মোডে হয়, অর্থাৎ আপনি বিভিন্ন এক্সাম সেন্টার চুজ করবেন ফর্ম ফিল আপ করার সময়। তো আপনাকে ফিজিক্যালি সেই এক্সাম সেন্টারে যেতে হবে। সেই সেন্টার যাওয়ার পর সেই রুমে কম্পিউটার থাকবে, তারপর সেই কম্পিউটারে আপনি অনলাইনে পরীক্ষা দেবেন। তো এটাই বেসিক্যালি অনলাইন এক্সাম এবং সিবিটি মোড। এবং এখানে দু ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে কোশ্চেন পেপার, ইংলিশ এবং হিন্দি। তো প্রত্যেকটি সাবজেক্টের পেপার 1 কিন্তু ইংলিশ এবং হিন্দিতেই হয়। এই দুটি ভাষা ছাড়া কিন্তু আপনারা অন্য কোনো ভাষায় পেপার 1-এর পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু পেপার 2-র ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, যেমন যাদের সাবজেক্ট বিভিন্ন লিটারেচার কিংবা ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেরই কিন্তু পেপার 2টা সেই ভাষাতেই হয়। যেমন বাংলার পরীক্ষার সময় বাংলাতে কোশ্চেন হয়, হিন্দির পরীক্ষা তো হিন্দিতেই অবশ্যই হয়। এছাড়া সংস্কৃতের কোশ্চেন কিন্তু সংস্কৃতে হয়, এবং ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলি ব্যতীত অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলিতে পেপার 1 এবং পেপার 2 দুটো পেপারেই কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো মাত্র ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল থাকবে, অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল থাকবে না। এবং এখানে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে, অর্থাৎ এখানে 4টে করে অপশান থাকে, সেই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার চুজ করতে হয়।
এবং এখানে প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কিন্তু 2 নম্বর করে থাকে এবং এখানে ইনকারেক্ট কোশ্চেনের জন্য কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণত দুটি পেপার থাকে। ফার্স্ট পেপারে টোটাল 50টা কোশ্চেন থাকে, যার টোটাল মার্কস হয় 100, এবং পেপার 2 তার টোটাল কোশ্চেন থাকে 100টি, যার টোটাল মার্কস হয় 200, এবং পেপার 1 এবং পেপার 2 এই দুটি পেপার একত্রে যে গ্র্যান্ড টোটাল মার্কস থাকে সেটি হলো 300, টোটাল কোশ্চেন থাকে 150। এবং পেপার 1-এ যে বিষয়গুলি থাকে যেমন টিচিং অপটিটিউড, রিসার্চ অপটিটিউড, কিংবা রিজনিং অ্যাবিলিটি, রিডিং কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই ধরনের বিষয়গুলি কিন্তু পেপার 1-এ সাধারণত থাকে। আর পেপার 2-তে যে বিষয়গুলি থাকে সেগুলো প্রত্যেকটি সাবজেক্টের, আপনাদের পেপার 2 সাবজেক্ট বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম আলাদা আলাদা হবে, তো আপনাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেখানে কোশ্চেন হবে। বিভিন্ন সাবজেক্টের ডোমেন নলেজ ওখানে অ্যাসেস করা হয়। তো পেপার 1 এবং পেপার 2 আপনাদের সিলেবাসগুলি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু আপনাদের পেপার 1 এবং পেপার 2-র সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে পরীক্ষার যে ডিউরেশান সেটা হয় 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট, এবং মাঝখানে পেপার 1 এবং পেপার 2 এই মাঝখানে কিন্তু কোনো রকম ব্রেক থাকবে না, টানা 3 ঘন্টাই পরীক্ষা হয়। এবং এখানে প্রত্যেকটি কোশ্চেন টোটাল 150টা কোশ্চেন থাকে, কারণ 150টা কোশ্চেনই কিন্তু কম্পালসারি। এরপর আসছে সিলেবাস। তো পেপার 1-এর সিলেবাসে যে বিষয়গুলি থাকে, যেটা প্রত্যেকটি সাবজেক্টের পেপার 1 সিলেবাস কিন্তু সেম হয়, যেমন এখানে 10টা টোটাল ইউনিট থাকে, যেমন টিচিং অপটিটিউড, রিসার্চ অপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপুল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, এই টোটাল 10টি ইউনিট থাকে পেপার 1-এর সিলেবাসে। এবং আপনাদের পেপার 2 সিলেবাসটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটি স্টুডেন্টের আলাদা আলাদা পেপার 2 ওয়াইজ আলাদা আলাদা সিলেবাস হবে অবশ্যই। তারপরে যেটা বিষয় রয়েছে সেটি হলো কোয়ালিফাইং মার্কস। তো প্রথমে বলে রাখি যে এই যে নেট পরীক্ষা, এই নেট পরীক্ষার জন্য নির্দিষ্ট কিন্তু একটি কোয়ালিফাইং মার্কস বা পাস মার্ক থাকে। যেমন যে সমস্ত জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদেরকে নেট পরীক্ষায় যদি পাস মার্ক বা কোয়ালিফাইং মার্কস তাকে পেতে হয় তাহলে আপনাকে 40% কিন্তু মার্কস পেতেই হবে। এবং যারা এসসি ক্যান্ডিডেট কিংবা এসটি কিংবা ওবিসি কিংবা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করেন, আপনাদের কিন্তু নেট কোয়ালিফাইড করতে গেলে মিনিমাম 35% মার্কস কিন্তু আপনাদের পেতেই হবে। এটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস বা পাস মার্ক। কিন্তু তার মানে এই নয় যে আপনারা যদি 40% পেয়ে যান তার মানে আপনারা যে নেট ক্লিয়ার করে ফেলবেন তা কিন্তু নয়। এটা শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস বা পাস মার্ক। এর সঙ্গে নেট কোয়ালিফাইড বা জিআরএফ কোয়ালিফাইডের সম্পর্ক রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে 40% বা 35% পেলেই আপনার নেট ক্লিয়ার করে ফেলবেন। তো এই নাম্বারগুলো নেট ক্লিয়ার করতে গ্যারান্টি দিচ্ছে না, তবু ওই নাম্বারগুলোর গুরুত্ব তাহলে কোথায় রয়েছে? তো গুরুত্ব রয়েছে একটি জায়গায়, সেই বিষয়টি বুঝিয়ে বলছি। যেমন নেট কোয়ালিফাইড করতে গেলে সাধারণত এই যে টপ 6% দেখতে পাচ্ছেন, এই টপ 6% টোটাল স্টুডেন্টের টপ 6% কিন্তু নেট কোয়ালিফাইড করে। এবং জিআরএফের জন্য কিন্তু পার্টিকুলার একটা স্লট রয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যক স্লট থাকে বা একটা জায়গা থাকে, সিট থাকে, যে এতজন স্টুডেন্টকে কিন্তু জিআরএফ দেওয়া হবে। তো সেইটা বেসিক্যালি একটা স্লট বা একটা সিটের ওপর নির্ভর করে, পার্সেন্টেজের ওপর নির্ভর করে না। তবুও মনে করা হয় বা ধরে নেওয়া হয় যে যে সমস্ত স্টুডেন্টরা নেট কোয়ালিফাইড করে তাদের যারা টপ র্যাঙ্ক করে, মানে টপার হয়, নেট কোয়ালিফাইডের মধ্যে যারা টপার থাকে বা বেসিক্যালি যে যারা টপ 1% রেজাল্টের মধ্যে থাকে, সে টপ 1%কেই কিন্তু জিআরএফ হিসাবে এখানে গণ্য করা হয়। তো এবার বিষয়টা বলি যে কোয়ালিফাইং মার্কসের তাহলে গুরুত্বটা কোথায়। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে টপ 6% ক্যালকুলেট করা হয়, এটার সঙ্গে কিন্তু 40% বা 35%-এর কিন্তু সম্পর্ক রয়েছে। কোনো সাবজেক্টে যদি দুটো পেপারেই, এখানে একটা পেপার থাকে, দুটো পেপার থাকে, তো দুটো পেপারেই অ্যাটেন্ড করেছে কোনো শিক্ষার্থী এবং 40% পেয়েছে মার্কস, সেই যত স্টুডেন্ট 40% মার্কস পাবে সেই স্টুডেন্টের মধ্যে টপ 6% স্টুডেন্টকে কিন্তু নেট কোয়ালিফাইড হিসাবেই গণ্য করা হবে। এবং
তারপরে একটি পার্টিকুলার স্লট থাকে বা সিট থাকে, সেই পার্টিকুলার টপ যারা থাকে, টপার থাকে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা কোনো সাবজেক্টে দুটো পেপারেই অ্যাটেন্ড করেছে, পরীক্ষা দিয়েছে এবং 40% মার্কস সিকিউর করেছে, সেই 40% মার্কস যতজন পেয়েছে, টোটাল যতজন পেয়েছে, সেই পাওয়া টোটালের মধ্যেই টপ 6% নেট পায় এবং তাদের মধ্যে যারা টপার থাকে সেই নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে কিন্তু জিআরএফ দেওয়া হয়। এবার সেই নির্দিষ্ট সংখ্যকটা আনুমানিক বা সাধারণত ধরে নেওয়া হয় টপ 1%-এর সমতুল্য বা টপ 1% সমান। তো বেসিক্যালি এটাই ক্রাইটেরিয়া, যত সংখ্যক স্টুডেন্ট 40% মার্কস সিকিউর করেছে বা পেয়েছে, সেই টোটাল 40% মার্কস পাওয়া স্টুডেন্টের টপ 6%কে নেট দেওয়া হয় আর টপ 1%কে জিআরএফ দেওয়া হয়। এইভাবেই কিন্তু নেট কোয়ালিফাইড বা জিআরএফ কোয়ালিফাইড হয়। এবার আমরা দেখে নেব কাট অফ ক্যালকুলেশন। তো যে বিষয়টা আমরা এক্ষুনি আগে আলোচনা করলাম যে টপ 6%কে নেট দেওয়া হয় আর টপ 1%কে জিআরএফ দেওয়া হয়, কিন্তু কাট অফ ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সেই বিষয়গুলি হলো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন দ্য বোথ পেপার, যেটা আমি আগেই বললাম, তারপর অ্যাভেলেবিলিটি অফ সিটস, দ্য রেশিও অফ ক্যান্ডিডেটস টু সিটস, লেভেল অফ ডিফিকাল্টি, মার্কিং ক্রাইটেরিয়া এবং রিজার্ভেশন পলিসিস। তো এই বিষয়গুলো কিন্তু কাট অফে কিন্তু ভ্যারি করে। প্রত্যেকটি সাবজেক্টে কতজন শিক্ষার্থী রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ ভ্যারি করবে, কারণ পার্টিকুলার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্যালকুলেশন করা হয় যে প্রত্যেকটি এসসি ক্যাটাগরি কতজন 40% নাম্বার পেয়েছে বা 35% নাম্বার পেয়েছে, ওবিসি ক্যাটাগরির কতজন 35% নাম্বার পেয়েছে, যতজন 35% নাম্বার পাচ্ছে তারা একটা পাস মার্ক পাচ্ছে, সেই পাস মার্কের টোটালের ওপর ভিত্তি করেই কিন্তু কাট অফ নির্ধারণ করা হয়। তো এখানে এই বিষয়গুলি কাট অফ ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে। তো আশা করি ইউজিসি নেট পরীক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয় আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই নেট জিআরএফ সম্বন্ধে আপনাদের আইডিয়া যথেষ্ট ক্লিয়ার হয়েছে, আপনারা অনেকেই জানতে পেরেছেন। এবং এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো জিজ্ঞাসা থাকে ইউজিসি নেট জিআরএফ পরীক্ষা সম্পর্কিত, তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, সেটা জানাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।